বিএনপি নেতাকর্মীদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। দুর্নীতি, অগ্নিসন্ত্রাস আর হামলার কারণে মামলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণভবনে কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের জেল হাজতে ধারণ ক্ষমতাই নেই, কিন্তু বিএনপি নেতারা কিভাবে তাদের 60 লাখ নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগ করছে সেই প্রশ্নও করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে গণভবনে আসেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এই সময় প্রধানমন্ত্রী বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ সরকার বরাবরই কৃষির উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে, যার সুফল পাচ্ছে দেশের মানুষ। কিন্তু কৃষিতে বিএনপি কখনো মনোযোগ দেয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যে দেশের মানুষ একসময় খালি নুন ভাত পেত না, ভাতের জন্য কান্নাকাটি করত, আর যাকে ডাল ভাত খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর কেউ কেউ তো আবার এক ধাপ এসে ভাতের বদলে আলু খেতে বলতো। এখন মানুষ কিন্তু আর নুন ভাত ডাল ভাতের জন্য কাঁদে না। এখন মাছ খেতে চায়, মাংসের দাম বাড়লো কেন, ডিমের দাম বাড়লো কেন, মুরগির দাম বাড়লো কেন, এইটুকু এই পর্যায়ে এসছে। তো আমি মনে করি যে যারা নুন ভাত জোগাড় করতে পারতো না, বা তারা এখন মাছ, মাংস, ডিম, মুরগির কথা যে বলে, এটাও তো একটা উন্নয়ন, কত ধাপ মানুষ উপরে উঠে গেছে, সেটাই হলো বাস্তবতা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়, সব সহিংসতা আর দুর্নীতির মামলা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন সরকার প্রধান। 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই মামলা তাদের বিরুদ্ধে আছে। দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা, এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। মিথ্যা কান্নাকাটি করে আছে, সব জায়গায় বলে আছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে, সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে, তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। কৃষিতে টেকসই উন্নয়ন করতে হলে সমবায়ের মাধ্যমে কৃষিকাজ করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, এটা করতে পারলে কোনোদিন দেশে খাদ্য ঘাটতি হবে না। আমার কৃষকদের আমি সাহায্য করব, আমি নিজে টাকায় করব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগ দেশটাকে মগের মূল্যকে পরিণত করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করে বলেন, অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা করে বিরোধী নেতাকর্মীদের পর্যদস্ত ও নাজেহাল করা হচ্ছে। দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে সারা দেশে বিএনপি সহ বিরোধী দলের ওপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে। নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে গোটা দেশকেই ক্ষমতাসীনরা কারাগারে পরিণত করেছে। মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারের সমালোচনা বন্ধ করতেই এসব পন্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ নয়, বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে মহা বিপদে আছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের সার্বিক অগ্রযাত্রার পথে প্রধান বাধা এ দলটি বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কোথায় কোথায় ফখরুল বলে মহা বিপদে আছে বিএনপি। নেতা লন্ডনে, কর্মীরা হতাশ। কি করবে, হাল ধরার কেউ নেই। বিএনপি পথ হারা পথিকের মতো দিশিয়া। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিএনপির নেতাকর্মীদের জেলে আটকে রাখা হয়েছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ যে খেলায় মেতেছে তারা অচিরেই পরাজিত হবে। নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীদের অপরাধের কারণে জেলে নেওয়া হচ্ছে না, বরং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের অনেককেই সরকার কারাগারে বন্দী করে রেখেছে। জোর করে ক্ষমতা টিকিয়ে রাখতে জনসমর্থনহীন সরকার বিরোধী নেতাকর্মীদের ওপর শুধু অত্যাচারী নয়, সাধারণ জনগণের ওপরও শোষণ নিপীড়ন চালানো হচ্ছে বলেও অভিযোগ তার। আপনি যদি বলেন বিএনপির নেতাকর্মী, গণতন্ত্রকামী নেতাকর্মী এরা হচ্ছে অপরাধের কারণে জেলে নেওয়া হয়েছে, তাহলে ওগুলো কি আপনার নামে যে 15টি মামলা ছিল সেই 15টি মামলা কি রাজনৈতিক কারণে রাখা ছিল? দুর্নীতির মামলা। আপনি ক্ষমতার জোরে আপনি বাতাসে ওইটা উড়িয়ে দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে বলে রাখি প্রত্যেকটারই রেকর্ড আছে, এই রেকর্ড মুছে ফেলতে পারবে না। দেশ জুড়ে 3 দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলের বাকি 10 দিনও তাপপ্রবাহ অব্যাহত থাকবে। শনিবারের মধ্যে রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে প্রচণ্ড গরমে নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বেশি বেশি বিশুদ্ধ পানি পান ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাবার পরামর্শ চিকিৎসকদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বৈশাখের খরতাপের সঙ্গে দেশ জুড়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে নাভিশ্বাস সাধারণ মানুষের। চলতি মৌসুমে শীঘ্রই তাপমাত্রা কমার তেমন লক্ষণ নেই। আবহাওয়া অফিস বলছে, এপ্রিল মাস জুড়ে থাকবে এমন তাপপ্রবাহ। এমনকি কালবৈশাখী ঝড় না হলে আগামী মাসেও তাপমাত্রা নাও কমতে পারে। বহমান তাপপ্রবাহ, মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যেখানে তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। এই এপ্রিল মাসে কোথাও কোথাও তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও 2-1 জায়গায় বেশি আসতে পারে, অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে এই এপ্রিল মাসে। মে মাসও উত্তপ্ত মাস, সুতরাং মে মাসেও আপনার তাপপ্রবাহ অব্যাহত থাকে। তবে আমরা আশা করি মে মাসেও তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে। গরমের সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছে শিশুরা। গরমজনিত সর্দি, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালগুলোতে শিশুদের নিয়ে আসছেন অভিভাবকরা। এ সময় শিশুদের বাড়তি যত্নের পরামর্শ ডাক্তারদের। অতিরিক্ত গরম যদি এইভাবে চলতে থাকে তাহলে দেখা যাবে যে, কারণ স্কুলের বাচ্চারা প্রচুর ঘামে, মানে পাশাপাশি তাদের হচ্ছে মানে অতিরিক্ত পানি খাওয়ার প্রবণতাও ওরকম থাকবে না, আর তারা খুব দ্রুতই তারা ডিহাইড্রেশন হয়ে যায়, কারণ তাদের ঘামের মাধ্যমে প্রচুর লস হয়। সেই ক্ষেত্রে বাবা মারা বাড়তি সতর্কতা যদি বাসায় রাখেন তাহলে হয়তো এই সামনে অতিরিক্ত তাপদাহে তারা বাচ্চাকে সুরক্ষা রাখতে পারবেন। ভাইরাল নিউমোনিয়া বিভিন্ন কিছুতেই আমরা বহির্বিভাগে প্রায় 250 থেকে 300 রোগী চিকিৎসা করেছি নিউমোনিয়াতে, আর এর মধ্যে প্রায় হচ্ছে 24 ঘন্টাতে 17 থেকে 20 জন রোগী ভর্তি হয়েছেন শুধু নিউমোনিয়াতে। হিট স্ট্রোকের আশঙ্কা থাকায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাবারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে টানা 3 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। শুক্রবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি কম। তীব্র গরমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর ভিড় বেড়েছে। প্রতিদিনই শতাধিক রোগী ডায়রিয়া ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অন্যদিকে মেহেরপুরে বেড়েছে তাপমাত্রা, গরমে হাঁসফাঁস জনজীবন। জেলায় শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.3 ডিগ্রি সেলসিয়াস। খরতাপে শ্রমিক, দিনমজুর, ভ্যান, রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। হকি লীগ প্রসঙ্গ। টার্ফের হকি স্টিক হয়ে উঠেছিল প্রতিপক্ষ খেলোয়াড়কে শারীরিকভাবে ঘায়েল করার হাতিয়ার। স্নায়ুক্ষয়ী এক আবাহনী মোহামেডান লড়াইয়ে মাওলানা ভাসানী স্টেডিয়ামের শুক্রবার সন্ধ্যায় হয়ে উঠেছিল রক্তাক্ত। প্রতিপক্ষের খেলোয়াড়কে কম লাল কার্ড দেখানোর প্রতিবাদে 3-2 গোলে এগিয়ে থাকা মোহামেডান মাঠেই নামেনি। লীগ কমিটি আধ ঘন্টা অপেক্ষার পর জয়ী ঘোষণা করে আবাহনীকে। 2 চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে এগিয়ে থেকেও হারতে হলো মোহামেডানকে। নিলয় মজুমদারের রিপোর্ট। ঘটনা শুরু তৃতীয় কোয়ার্টারে 13 মিনিটে।
তখন 3-2 গোলে এগিয়ে থাকা মোহামেডান ঠেকিয়ে দেয় আবাহনীর একটি পেনাল্টি কর্নার। বল ডেড হয়ে গেলেও সেখানে হাতাহাতি হয় আবাহনীর আফনান ইউসুফ ও মোহামেডানের মালয়েশিয়ান খেলোয়াড় জুল পিদাউস বিন মিজানের মধ্যে, যা ছড়িয়ে পড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর অন্য খেলোয়াড়দের মধ্যেও। টার্ফে স্ট্রিক হয়ে ওঠে প্রতিপক্ষকে ঘায়েল করার হাতিয়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ার ও দুই দলের কর্মকর্তাদের। ঘটনার শেষ সেখানেই নয়। ঘটনার জন্য মোহামেডানের দুই খেলোয়াড় দিন ইসলাম ও তানভীর সিয়াম পান লাল কার্ড। আবাহনী লাল কার্ড দেখেন নাইমুদ্দিন। কেন আবাহনীর একজন লাল কার্ড পেল তার প্রতিবাদে আর মাঠে ফেরেনি মোহামেডান। 30 মিনিট অপেক্ষার পর লিগের নিয়ম অনুযায়ী শেষ পর্যন্ত রক্তক্ষয়ী হকি দৌড়তে জয়ী ঘোষণা করা হয় আবাহনীকে। তারা কিন্তু হলুদ কার্ড অ্যাকসেপ্ট করে কিন্তু তারা সাইড বেঞ্চে বসা ছিল, তারা রেড কার্ড অ্যাকসেপ্ট করছে, কিন্তু তাদের যে বিষয়গুলো যে ভিডিও রেফারেল দেখতে হবে, আম্পায়ার কিন্তু ভিডিও রেফারেলের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের কিন্তু বারবার বিষয়টিকে পরিষ্কার করেছে। তারা বিষয়টিকে পরিষ্কার হওয়ার পরেও তারা ইচ্ছাকৃত কারণে আজকে এই রিফিউজ টু প্লেটুকু করেছে। আমরা আজকে ডিসিপ্লিন টপ টু বটম একদম প্রথম থেকে নিয়ে আমরা কিন্তু আমাদের ডিসিপ্লিনের ব্যাপারে কিন্তু আজকে শতভাগ আমরা আমাদের সিকিউরিটি আমাদের যা যা প্রয়োজন ছিল আমরা কিন্তু সেগুলো সম্পূর্ণ করেছি। এই ম্যাচে হারলেও শিরোপা জয়ের মতোই উল্লাস করেছে মোহামেডান। পয়েন্ট টেবিলে তারাই ছিল শীর্ষে। আমরা ভবিষ্যতে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই অন্তত হকিতে এই ফেডারেশনের যারা কর্মকর্তা আছে তাদের অধীনে কোনো খেলাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব অন্তত অংশগ্রহণ আর করবেন ইনশাল্লাহ। অথচ এই ম্যাচটি হতে পারত লিগের অন্যতম আকর্ষণীয় ম্যাচ। 2 দফা পিছিয়ে থেকেও মালয়েশিয়ার ফজল বিন সারির হ্যাট্রিকে এগিয়ে গিয়েছিল মোহামেডান। এই ম্যাচে আবাহনীকে জয়ী ঘোষণা করায় মেরিনার্সের সঙ্গে সমান 37 পয়েন্ট তাদের। সামনে সার্ভিসেস দলগুলোর লিগ থাকায় নিয়ম অনুযায়ী প্লে অফের পরিবর্তে যুগ্ম চ্যাম্পিয়ন শর্তে একরকম রাজি মেরিনার্স ও আবাহনী। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ঈদের পরে আবারও চড়া নিত্যপণ্যের বাজার। কেজি প্রতি প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। নাগালের বাইরে আলুর দাম, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 টাকা। এছাড়া ঝাঁঝ বেড়েছে পেঁয়াজেরও, প্রতি কেজি 15 টাকা বেড়েছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে সোনালী আর দেশি মুরগির দাম, তবে এখনও আগের দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। ঈদের আগে যেখানে আলু বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা, এখন সে আলু কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 55 থেকে 60 টাকা। কেজি প্রতি 15 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা। মানভেদে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে আদা রসুনের দাম। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়েছে দেশি ও সোনালী মুরগির দাম। চড়া সবজির বাজারও। চলতি মাসের শুরুতে বেগুন বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকা। এখন বেগুন কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। নাগালের বাইরে গরমের সবজি। করলা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা, ঢেঁড়স 70 টাকা, প্রতি হালি লেবুর দাম 50 থেকে 60 টাকা। বাজারের এমন পরিস্থিতিতে নাভিশ্বাস ক্রেতাদের। আপনিও জানেন বাজার অবস্থা কি, আমিও জানি সাধারণ মানুষ না খেয়ে মরতেছে। এটাই মনিটরিং, যতক্ষণ সেল থাকে ততক্ষণ কমই থাকে, সেল শেষ তাদেরই শেষ। জিনিসের দাম বেশি, কি করবে এখন, পরিস্থিতির শিকার সবাই। বিক্রেতাদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই দাম বাড়িয়ে দেয় পাইকারি বিক্রেতারা, যার ফলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এখানে আমাদের কিছু না, আমরা কম কিনতে পারলে কম বেচতে পারবো, বেশি কিনালে বেশি বেচবো। এটা মেন হচ্ছে জায়গা মতো হাটে হাটে আর হচ্ছে মোকামে। বলার আগে ঈদের আগে 250, এর একটু দাম একটু কমছে, সোনালি রেট বাড়ছে, দেশিরও রেট বাড়ছে। ওদের মধ্যে দাম কম ছিল, অনেক ডাবল হয়ে গেছে, সব কিছু দাম একটু বাড়তে ঠিক আছে, রোজা থেকে দাম অত। এদিকে তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েনি বাজারে। আগের দামই বিক্রি হচ্ছে সয়াবিন। এছাড়া চাল, ডাল সহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে পূর্বের চড়া দামই। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। ভিন্নধর্মী প্রাণী মেলার খবর। সেজেগুজে র্যাম্পে হেঁটে বেড়াচ্ছে গবাদি পশু, আর এমন দৃশ্য উপভোগ করেছেন হাজারো দর্শক। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত 2 দিনব্যাপী প্রাণী সম্পদ মেলার শেষ দিনে দেশি বিদেশি নানা জাতের গরু, মহিষ, ছাগল প্রদর্শনীর সাথে কেনাবেচা হয় বিভিন্ন পোষা প্রাণীও। ব্যতিক্রমধর্মী এই মেলার খবর জানাচ্ছেন শফি মাহমুদ সাগর, ক্যামেরায় ছিলেন জামাল হোসেন। জমকালো আলোকসজ্জা, ব্যাকগ্রাউন্ডে উচ্চ মিউজিকের তালে তালে হাঁটছে বিশাল আকারের সব গরু।
শাহিওয়াল, জার্সি, ব্রাহ্মা, ফ্রিজিয়ান সহ দেশি বিদেশি উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, উটের প্রদর্শনী হয় এই মেলায়। র্যাম্প শোর মাঝেই চলতে থাকে কেনাবেচা। ভিন্ন আমেজের আয়োজন উপভোগে জড়ো হয় হাজারো মানুষ। বড় বড় গরু নরমালি হাটে গেলে দেখা যায় না। বাচ্চাকে তো গরু দেখার জন্য পাগল হয়ে গেছে। গবাদি পশুর পাশাপাশি নানা প্রজাতির পোষা প্রাণীকেও আনা হয় মেলায়। দর্শনার্থীরা স্টল ঘুরে ঘুরে দেখেছেন, পছন্দ হলে কিনেও নিয়েছেন কেউ কেউ। আগে হয়েছে শুনছি, বাট এইবারই ফার্স্ট দেখলাম। আশা করি আমি প্রতিবারই আসবো। এই দুটো কুকুর আমাদের নতুন কেনা, তো এই দুটোই আমরা জাপান থেকে নিয়ে এসেছি। প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিবাদ্যে আয়োজিত এবারের মেলায় দারুণ সাড়া পেয়ে সন্তুষ্ট আয়োজকরা। সারা বাংলাদেশের খামারিরা আমরা একটা খুশির দিন উদযাপন করতেছি। এটা আসলে আমাদের খামারিদের জন্য আরেকটা ঈদের দিনের মতন। 19টি ক্যাটাগরিতে মেলায় প্রদর্শিত প্রাণীদের পুরস্কার দেওয়া হয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। কুয়েতে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় ও নৈশ ভোজ আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফিরোজ। সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাফর আহমেদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম, মাসুদ করিম, কবির হোসেন সহ অন্যান্যরা। বক্তব্যে বলেন, বাংলাদেশ কমিউনিটি 3 লাখ কুয়েত প্রবাসীর বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করবে। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব টেনেসির উদ্যোগে নানা আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ আসাদুল হক। নার্গিস বেগমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ জাহিদ, মোহাম্মদ এরশাদুল্লাহ, কাউসার, মাসুম মতিন সহ অন্যরা। নিজের দেয়া বক্তব্যে মোহাম্মদ আব্দুর রহিম জানান, পরবর্তী প্রজন্মের জন্য বাংলা সংস্কৃতি ধরে রাখাই সংগঠনটির উদ্দেশ্য। এছাড়াও মৃতদের সৎকার করতে আসছে তারা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।